আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় জাপান সফরে রওনা হচ্ছেন। চীনে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 11 বছর পূর্ণ করল। ভোটার তালিকায় যাতে কোনোভাবেই ভুয়ো ভোটারের নাম যুক্ত না হয় সেজন্য জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসএসসিতে চাকরি বাতিলের ক্ষেত্রে অযোগ্যদের নামের তালিকা 7 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে ব্যাপক ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। দলীপ ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলি আজ শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। আজ সন্ধ্যায় রওনা হয়ে সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জাপান পৌঁছবেন। পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেবার কথা। এটি হবে প্রধানমন্ত্রীর 8ম জাপান সফর এবং সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী ইশিবা ভারত জাপান দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং উদ্ভাবন ও মানুষে মানুষে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীন সফরে যাবেন। এই সফরে শ্রী মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ আকাশবাণী সংবাদদাতাকে এক সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী জাপান সফর দুদেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, উভয় দেশের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং উচ্চ পর্যায়ের এই সম্মেলন ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ হবে। India and Japan are two important countries in Indo-Pacific, two very important countries in Quad. So when they meet, the leadership would be discussing about the geopolitical situation and also the geo-economic situation. So definitely all these issues will come up during the talks. প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএমজেডিওয়াই প্রকল্পের আজ 11 বছর পূর্ণ হল। 2014 সালে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থিক এই উদ্যোগের কথা ঘোষণা করেন। আজ এই প্রকল্প ব্যাংকিং ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর নাগালের মধ্যে এনে দিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় এখনো পর্যন্ত 56 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে 56% বেশি মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কথোপকথনে উভয় নেতা বাণিজ্য, প্রযুক্তি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটারের নাম যুক্ত না হয় সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের চিঠি দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের লেখা ওই চিঠিতে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআরও এবং এই ইআরওদের কোনোভাবেই তাদের দায়িত্ব অন্য কোনো ব্যক্তিকে না দেবার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নির্দিষ্ট লগ ইন আইডি এবং ওটিপি ডেটা এন্ট্রি অপারেটরকে দেওয়ার বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ শুধুমাত্র সিস্টেম ম্যানেজার এবং সহকারী সিস্টেম ম্যানেজারকে করতে হবে। এছাড়া বুথ লেভেল আধিকারিকরা তথ্য যাচাই করার আগে কোনো ইআরও বা এইআরও যাতে রিপোর্ট জমা না দেন, চিঠিতে তাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। ভারতের আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই দেশের সব স্কুলে 5 থেকে 15 বছরের পড়ুয়াদের সময়মতো আধার ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটস এমবিইউ সুনিশ্চিত করতে বলেছে। বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ইউআইডিএআই এর সিইও ভুবনেশ কুমার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের এই মর্মে আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্পটলাইটে এবারের আলোচনার বিষয় ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ কর্মসূচি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা।
আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়েছেন কোনো অযোগ্য যাতে আগামী 7ই সেপ্টেম্বরের নির্ধারিত পরীক্ষায় বসার সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার দিনক্ষণ পাল্টানো হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্য কেন এখনও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি, বিচারপতিরা সেই প্রশ্ন করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, বেশ কিছু চাকরি প্রার্থী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন যাতে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। কলকাতার আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট একটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভয়ার পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, এই সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই সেই বেঞ্চেই শুনানি হলে তাদের আপত্তি নেই। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ার কথা জানান। মামলার নথিপত্র তিনি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিচ্ছেন বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছে। গত সোমবার ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণের বড়েয়ার বাড়িতে তল্লাশি চালান। জীবন কৃষ্ণকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে মায়া সাহার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। পূর্ব নির্ধারিত সূচি মেনেই আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। 81টি কেন্দ্রে মোট 14টি বিষয়ে প্রায় 30,000 শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যার মুখে না পড়েন তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জম্মু কাশ্মীর ও উত্তর পাঞ্জাবে জলস্তর বৃদ্ধি এবং ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা ব্যাপক ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বায়ুসেনার হেলিকপ্টার সহ অন্যান্য বিশেষ ধরনের সুবিধা সম্পন্ন বিমান ব্যবহার করছে। জম্মুর আখনুর এলাকা, পাঠানকোট এবং পাঞ্জাবের ডেরা বাবা নানক এলাকায় সশস্ত্র বাহিনীর কর্মীদেরও উদ্ধার করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF হিমাচল প্রদেশের কাংড়া এবং চাম্বা জেলায় তৎপরতার সঙ্গে নাগরিকদের উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে গত দুদিনে তারা 3,700 জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। কাংড়া জেলায় গত দুদিন রাতেই বিপাশা নদী উত্তাল হয়ে ইন্দোরার আর্নি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করলে NDRF দ্রুত 412 জন ছাত্র এবং 15 জন কর্মী সহ মোট 427 জনকে সরিয়ে নিয়ে যায়। তেলেঙ্গানায় কামারেড্ডি, মেদক এবং নির্মল জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। নদীর জল উপচে পড়ায় একাধিক গ্রাম প্লাবিত। শহর এবং মফস্বলেও বন্যা দেখা দিয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কামারেড্ডি জেলায় 1000 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নোয়াখাই উৎসব উপলক্ষে ওড়িশার নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন, কৃষিকাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করার এক পবিত্র সুযোগ হল এই উৎসব। কলকাতা মেট্রোয় রুটের সংখ্যা বাড়লেও নর্থ সাউথ করিডোরে প্রায় প্রতিদিন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। আজ সকালে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘ সময় মেট্রো পরিষেবা মেলেনি বলে যাত্রীদের অভিযোগ। গুরুত্বপূর্ণ অফিস টাইমে পরিষেবা না মেলায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে কবি সুভাষ মেট্রো স্টেশনের সমস্যার কারণে বেশ কিছু ট্রেন টালিগঞ্জ স্টেশনে থামিয়ে দেওয়া হচ্ছে। শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার ট্রেনের সংখ্যা কমে যাওয়াতেই এই পরিস্থিতি। দলীপ ট্রফি ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চল আজ উত্তরাঞ্চলের মুখোমুখি হয়েছে। টসে জিতে পূর্বাঞ্চল উত্তরাঞ্চলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 139 রান করে। অন্য ম্যাচে মধ্যাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের মুখোমুখি হয়েছে। টসে জিতে উত্তর পূর্বাঞ্চল মধ্যাঞ্চলকে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 126 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় জাপান সফরে রওনা হচ্ছেন। চীনের সাংহাই সহযোগিতা সংগঠন এসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 11 বছর পূর্ণ করল। দলীপ ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলি আজ শুরু হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর দুপুর 1:30টায়।